গত বছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলেন, তারপর থেকে দিন যতই গেছে, এক একটি দিন গেছে আর মনে হয়েছে যে সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে মুখে বলে তারা ফেরাতে চায়, ফিরিয়ে এনে বিচার করতে চায়, কিন্তু কার্যত বা বাস্তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সরকার চায় না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুন, কিংবা সরকারও তাকে আনবার জন্য তেমন তৎপর নয়। এটি একান্তই আমার ব্যক্তিগত মতামত। কেন এই কথাগুলো বলছি, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি বললে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। সরকার বলে তারা হাসিনাকে ফেরাতে চায়, তারা ভারতের কাছে চিঠি দিয়েছে তাকে প্রত্যর্পণের জন্য, আইসিটি আইনের আওতায় তার বিচার করা হচ্ছে, গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, রেড নোটিশ দেওয়ার পরিকল্পনা হয়েছে, অর্থাৎ মানে আয়োজন যা করবার বা যা বলবার এটি তারা করছে সরকারের তরফ থেকে। কিন্তু সত্যি সত্যি কেন আমার মনে হচ্ছে যে তারা শেখ হাসিনাকে ফেরাতে চায় না বলছি, কারণ এটি দেখা গেছে যখনই শেখ হাসিনা অডিও মাধ্যমে কথা বলেছেন এবং এটি ফাঁস হয়েছে, তিনি বলেছেন আমি কাছাকাছি আছি, টুপ করে ঢুকে পড়বো বাংলাদেশে, সরকার দেখেছে যে বেচাইন হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়ে চড়ে বসেছে। এবারও আসলে তেমনি একটি ঘটনা ঘটেছে। একটি গোয়েন্দা প্রতিবেদনকে ভিত্তি করে দৈনিক কালের কণ্ঠ একটি রিপোর্ট করেছে, সেটি নিয়ে আসলে আজকে আমি একটু কথা বলতে চাই। ওই যেটি আমি শুরুতে বললাম যে সরকার বলে হাসিনাকে ফেরাতে চায়, কিন্তু শেখ হাসিনা ফিরতে পারেন এমন কোনো সম্ভাবনা দেখা দিলে, এমন কোনো পরিকল্পনা যদি তারা বুঝতে পারে, তাহলে সরকার এবং সরকারের যে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই যেন তটস্থ হয়ে যায়। এর কারণ কি আমি তা জানি না। পত্রপত্রিকার পাতায় চোখ বুলালে আমরা এই ধরনের একটা টেনশন দেখতে পাই, সোশ্যাল মিডিয়ায় এটি দেখতে পাই। তো যেটি বলছিলাম যে গোয়েন্দা প্রতিবেদন যেটি দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে, আমি যদি কালের কণ্ঠ থেকে একটু পড়ে শোনাই আপনাদেরকে। প্রতিবেদনে বলা হয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে ঢাকায় ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমবেত হতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওই প্রতিবেদনে বলা হয় গত 9 এপ্রিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে 8 দফা নির্দেশ দেওয়া হয়েছে। এই 8 দফার অন্যতম হলো সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ, যাদের নামে মামলা আছে মোবাইল ট্র্যাকিং করে অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে তাদের গ্রেফতার করা, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো, নৌকাঘাট, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে নজরদারি আরো বাড়ানো, বিএনপি ও জামাতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকামুখী যাত্রা প্রতিহত করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করা। ওই যে আমি বললাম যে সরকার অস্থির হয়ে যায়, সরকারের যে মেশিনারিজ তাদেরকে কাজে লাগানোর পাশাপাশি এবার আমরা দেখছি বিএনপি ও জামাতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায়, মানে যেহেতু ঢাকার বাইরে থেকে আসবে, জায়গায় জায়গায় যদি এদেরকে আটকে দেয়া যায়, বাস স্ট্যান্ডে যদি এদেরকে আটকে দেয়া যায়, তাহলে এই ঢাকামুখী স্রোত হয়তো আটকানো যাবে। আওয়ামী লীগের শাসনামলে আমরা দেখেছি বিএনপি বা অন্য কোনো দল যখন রাজধানী ঢাকায় কোনো ধরনের বড় রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মানে বিভিন্ন সংগঠনের, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনকে কাজে লাগিয়ে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগিয়ে তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা ওই জায়গাতেই, যেটি এবারও আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও পুলিশ কিন্তু এটিই করছে। তারা বিএনপির সহায়তা নিচ্ছে, জামাতের সহায়তা নিচ্ছে, এমনটাই জানা গেছে এই প্রতিবেদন মারফত। এবং আওয়ামী লীগের শাসন আমলে আমরা দেখেছি লঞ্চঘাট, রেল স্টেশন, বাস স্টেশন, মানে মালিক সমিতির তরফ থেকে গাড়ি বন্ধ করার ঘোষণা পর্যন্ত দিয়েছে। এবার হয়তো এটি এখনো হয়নি, জানি না কি হবে। তো ওই প্রতিবেদনে যেটি বলা হচ্ছে যে যারা উস্কানি দিচ্ছে তাদের চিহ্নিত করা,
যারা অর্থ দিয়ে সহায়তা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ভাড়া গাড়ি এবং স্ট্যান্ডগুলো, মানে যে স্ট্যান্ড থেকে গাড়ি চলাচল করবে সেই স্ট্যান্ডগুলোর উপরে বিশেষভাবে নজর দেওয়া, মানে কাউকে যেতে দেখলেই, ঢাকামুখী হতে দেখলেই যেন খপ করে ধরে ফেলতে পারে, এরকম একটি চিন্তা। জানা গেছে পুলিশ সদর দপ্তরের নির্দেশনাও এর ব্যতিক্রম নয়। এই প্রতিবেদনটিকে যদি আমরা বিবেচনায় নিই তাহলে আমরা দেখব আওয়ামী লীগের শাসন আমলে যেই কৌশলে রাজনৈতিক কর্মসূচিগুলোকে প্রতিহত করবার চেষ্টা করা হয়েছে, যেটি অত্যন্ত অন্যায়, একই কাজ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তাদের যে পুলিশ প্রশাসন রয়েছে তারা এটি করছে বা করতে চাচ্ছে, এমনটাই কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারছি। পুলিশের একটি সূত্র জানায় আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের উপর নজরদারি বাড়িয়েছে পুলিশ। বিভিন্ন মামলায় আসামি থাকা নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযানও জোরদার করেছে। 5 আগস্টের পর দেশে অন্তত 24,000 মামলায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা সহ প্রায় 1.5 লাখ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে শতাধিক নেতা সহ 12,000-এর বেশি জনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশের পদক্ষেপের অংশ হিসেবে বলা হচ্ছে রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত সন্দেহভাজনদের চলাচল পর্যবেক্ষণ এবং বিশেষ নজরদারি চালানো হচ্ছে। প্রতিটি থানাকে দৈনিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে, কারণ তারাও নিশ্চিত নয় আসলে কবেই সমাবেশটি হবে বা এই জমায়েতটি তারা করতে চায় বা আদৌ করতে চায় কিনা, এটি কোনো ফাঁকা কিনা, কর্মসূচি কিনা, যে সরকারকে একটু অস্থির করে তোলার চেষ্টা কিনা, এটিও আসলে বুঝে ওঠার উপায় নেই। বলা হচ্ছে এই থানাতে যে প্রতিদিন যে প্রতিবেদন দেবে থানা থেকে, যাতে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেওয়া নেতাকর্মীদের তথ্য সঠিকভাবে পাওয়া যায় বা সংগ্রহ করা যায়। এদিকে ডিএমপির গণমাধ্যম শাখার একটি তথ্যে জানা গেছে বিভিন্ন মামলার আসামি, আমরা জানি যে সরকার পতনের পরে অনেকেই এখন মানে আসামির তালিকায় আছেন, এমন 10 জন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে একদিনে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এবং বলা হচ্ছে যে এই অভিযান চলমান রয়েছে। যদি আমরা একটু বিবেচনাটি এইভাবে আলোচনাটিকে টানতে চাই যে সরকার বলছে চায়, আইন আদালত থেকে বলা হচ্ছে শেখ হাসিনাকে তারা চায়, ভারতের কাছে তারা চেয়েছে এবং ব্যাংকক বৈঠকে এটি নিয়ে কথা হয়েছে কি হয়নি, নরেন্দ্র মোদী কি প্রতিক্রিয়া দিয়েছেন, এটি নিয়ে নানান ধরনের ভার্সন প্রচলিত হয়ে গেছে ইতিমধ্যে। আমি সেই বিতর্কে যেতে চাই না। আমি বলতে চাই যদি শেখ হাসিনা নিজে থেকে দেশে আসবার মতো সাহস করেন, তিনি আদৌ করবেন বলে আমি মনে করি না। তিনি এলে তো সরকারের জন্য পোয়াবারও, সরকার বলুন, নাগরিক পার্টি বলুন, জামাত বলুন, বিএনপি বলুন, সবাই তো তাকে পেতে পারেন, আইনের আওতায় তাকে নেওয়ার সুযোগটি কিন্তু পেতে পারেন। কিন্তু সেই দিকে না গিয়ে শেখ হাসিনা যেন আসতে না পারেন, তার যে দলীয় কোনো শক্তি আছে এটি যেন কেউ দেখাতে না পারে, সেই জায়গাটিতে সবাই মনোনিবেশ করছে। এটি কতটা সঠিক হচ্ছে এটি আমার বোধগম্য নয়। কারণ বোধগম্য নয় এই কারণে, আওয়ামী লীগ যদি জমায়েত করতেই চায় সেখানে বাধা দেওয়া হবে কেন? আওয়ামী লীগ করেছে, বিএনপিকে বাধা দিয়েছে, জামাতকে বাধা দিয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার যারা ইনক্লুসিভ একটি নির্বাচন করতে চায়, দেশকে একটি পরিবার হিসেবে বিবেচনা করে, তারা এটি কেন করবে? আওয়ামী লীগকে তো তারা এখনো নিষিদ্ধ ঘোষণা করেনি। তাহলে যে দলটি এখনো পর্যন্ত তার কার্যক্রম চালিয়ে যাওয়ার আইনি বৈধতা রয়েছে তাদের কর্মসূচিতে এইভাবে বাধা কেন দেবে? দিলে এটি নিয়ে নিশ্চয়ই কথা উঠবে। আজকে এটির বিচার না হোক, একসময় এর জন্য কিন্তু জবাবদিহির আওতায় অনেকেই আসতে হবে এবং মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষকেও এই ধরনের ইস্যুতে তার ভাবমূর্তি নিয়ে টানাপোড়েন তৈরি হতে পারে। এটি আমার ব্যক্তিগত মতামত। কারণ যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে নাই দেওয়া হয়, এটা মোহাম্মদ ইউনূস বলেছেন যে এমন কোনো পরিকল্পনা তার সরকারের নেই, কিন্তু আওয়ামী লীগের কোনো কর্মসূচি করতে চাইলে সেদিকে তারা বাধা দেবেন। বরং আমি মনে করি তাদের তো ওয়েলকাম জানানো উচিত যে উনি আসুন, উনি ওনার দলীয় শক্তিমত্তা দেখে ভরসা নিয়ে উনি দেশে চলে আসুন। এলে আইনের চেয়ে তো লম্বা কারো হাত নয়, সরকারের হাতের চেয়ে লম্বা তো কারো হাত নয়। কোনো দলীয় বেষ্টনী কাউকে কিন্তু নিরাপদে রাখতে পারবে না সরকার যদি চায়। তাহলে এই যে জমায়েত, জনস্রোত,
হবে বলে যেই ধরনের পদক্ষেপ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিচ্ছে এবং বিএনপি জামাতের সহায়তা চাইছে, বিএনপি জামাতেরও ভেবে দেখা দরকার। তারা যখন কর্মসূচি করতে চেয়েছে আওয়ামী শাসনামলে, আওয়ামী লীগের পুলিশ বাহিনী বা আওয়ামী লীগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মানে তাদের সময় দায়িত্ব পালনরত এই আইন শৃঙ্খলার সদস্যরা কিন্তু একই কাজ করেছে। তাহলে ঘুরে ফিরে যদি একই বৃত্তে আমরা আবর্তিত হই, তাহলে আমাদের রাজনীতিতে অগ্রগতি কি হলো, গণতন্ত্রের পথে আমরা কি এগোলাম, এই বিষয়গুলো কিন্তু ভেবে দেখা দরকার। সকলকে ধন্যবাদ।